ভালোবাসায় আবার সমাজ কিসের? ধর্মে যার প্রাধান্য আছে সমাজে তার স্বীকৃতি নেই কেন? ভেবে পায় না কৃতিক। এই মুহূর্তে ভাবতেও চায় না কোনো কিছু। ওর চোখে পৃথিবী এখানেই থমকে গিয়েছে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে ওর শিউরে ধপ করে বসে পড়ে কৃতিক। ফ্লোরে উড়োছুড়ো হয়ে পড়ে থাকা লম্বা চুলগুলোর দিকে এক পলক গভীর দৃষ্টিতে তাকিয়ে ওর কানের কাছে এসে হেসে হেসে কৃতিক বলে, আবার কেন ফিরে এলি এই আধপোড়া জীবনে, বাকিটা পুড়িয়ে দিতে? তারপর একটা কপট হাসি খেলে গেল কৃতিকের ঠোঁটের কোণে। মুখটা আরও একটু সামনে বাড়িয়ে একই সুরে বলল, এবার যদি সত্যি তোরা শক্তি থেকে নিজেকে সামলাতে না পারি, তাহলে বিশ্বাস কর তুইও পড়বি। আমার দহনে পোড়াবো আমি তোকে। এখন তো ছোট নেই, তাহলে তুই কেন বেঁচে যাবি? এবার আর আমি একা নই, আমরা দুজনে মিলে প্রণয়ে শক্ত হব। কৃতিক অযাচিত ঘোরের বসে আরও কিছু বলতে যাবে, তার আগে ওরও ঘুমের তলায় একটু নড়ে চড়ে ওঠে। অকস্মাৎ সম্বিত ফিরে পেল কৃতিক। কি করছিল ও এটা? সঙ্গে সঙ্গে ওর দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেলল ও। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে ওয়ার্ড্রোবের থেকে একটা লম্বা চাদর বের করে ছুঁড়ে মারল ওরুর উন্মুক্ত গায়ে। এমনভাবে দূর থেকে ছুড়ল যেন ওরুর শরীরে কোনো নোংরা লেগে আছে। গায়ে কাঁথা জাতীয় কিছুর উপস্থিতি টের পেয়ে সেটাকে ভালো মতো গায়ে পেঁচিয়ে অন্য পাশ হয়ে শুয়ে পড়ল অরু। সরু জায়গা হওয়াতে পাশ করতে কাছের টি টেবিলের থেকে ছোট্ট বাইকের শোপিসটা পড়ে যাচ্ছিল মেঝেতে। তৎক্ষণাৎ সেটাকে ক্যাচ করে নিল কৃতিক। বাইকে বসা হেলমেট পরা 1.5 ইঞ্চি সাইজের পুতুলটাকে চোখ পাকিয়ে হেসে হেসে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু মেক এ সাউন্ড। সেই সন্ধ্যায় গতর ডুবে যাওয়ার পর নরম সোফাতেই ঘুমিয়ে কাটিয়ে দেয় অরু। যখন ঘুম ভাঙে তখন রাত 9:35। চারিদিকে খুঁটখুটে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। ঘুমের রেশ কাটিয়ে আড়মোড়া ভেঙে উঠে বসতে সেদিনের মতো বিশাল মনিটরের এক ফলে তীক্ষ্ণ আলো এসে চোখে লাগে অরুর। সেই আলোতে কৃতিকের উপস্থিতি স্পষ্ট। কানের উপর কানপট্টির ন্যায় বড় বড় হেডফোন লাগিয়ে নির্দ্বিধায় গেমিং রিমোট কন্ট্রোল হাতে নাড়িয়ে যাচ্ছে সে। পরনে বাইকারদের মতো ব্ল্যাক লেদার জ্যাকেট, যার সামনের দিকের চেইনটা পুরোপুরি খুলে ঘাড় থেকে খানিকটা নামানো, যার দরুন ভেতরের পরিহিত কালো স্যান্ডো গেঞ্জিটাও দৃশ্যমান। তার উপর শরীরচর্চা করে কৃত্রিম উপায়ে বানানো অ্যাপসগুলোকে এইটুকুনি স্কিনি স্যান্ডো গেঞ্জি আড়াল করতে পারছে না মোটেই। অন্ধকারে বসে বসে আর চোখে এসবই দেখছিল ওরু। ঠিক তখনই রুমের লাইট জ্বলে সব কিছু আলোকিত হয়ে যায়। অকস্মাৎ তীক্ষ্ণ আলো চোখে পড়ায় কপাল কুঁচকে চোখ দুটো খিচে বন্ধ করে নিল অরু। হা করে না থেকে মুখের লালা পরিষ্কার করো। সামনের মনিটরে ধ্যান রেখে বলল কৃতিক। চোখ বড় বড় করে কৃতিকের মুখের দিকে তাকালো অরু। আগের মতোই ভাবলেশহীন মুখশ্রী। তবে অরু আর ভাবলেশহীন হয়ে বসে থাকতে পারল না। হঠাৎ এরূপ পচানি খেয়ে ভ্যাপাচাকা খেয়ে তৎক্ষণাৎ আলগোছে চুল বাঁধতে বাঁধতে দৌড়ে উপরে চলে গেল। তার কয়েক মুহূর্ত পরে আবারও নিচে নেমে অসহায় মুখ নিয়ে কৃতিকের সামনে এসে দাঁড়ায় অরু। কি সমস্যা? অরুর চোখে মুখে অসহায়ত্ব, কণ্ঠে কাঁদো কাঁদো ভাব। কোনো মনে কান্না আটকে রেখেও বলল, আপা এখনো ফেরেনি, প্রতিদিন তো সন্ধ্যায় ফিরে আসে। তো আমি কি করব? ভাবলেশহীন জবাব কৃতিকের। আপনার ফোনটা একটু দিন, আপাকে কল করব। ল্যান্ডলাইন দিয়ে কর। নাম্বার জানি না তো। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে পকেট থেকে ফোন বের করে অরুর হাতে দেয় কৃতিক। ওরও কল করলো, একবার দুইবার তিনবার, তাও ধরলো না অনু। এত রাত হয়ে গেছে, আপা ফিরছে না, কলও ধরছে না। অযাচিত ভয়েরা যেন আষ্টে বৃষ্টি জড়িয়ে ধরলো ওরুকে। অজস্র খারাপ চিন্তায় পেটের মধ্যে নাড়ি ভুঁড়ি কেমন উগরে আসতে চাইছে, কিন্তু না, সেসবের বদলে উগরে আসলো কান্নারা। অনেক চেষ্টা করেও কৃতিকের সামনে স্থির থাকতে পারলো না ওরু। ধপ করে মেঝেতে বসে ফুপিয়ে কেঁদে উঠল। আবার সেই একই কান্নার আওয়াজ। ওরু কি বোঝে না কোনো এক অজানা কারণে এই আওয়াজটায় ভেতরে ছিঁড়ে যায় কৃতিকের? গলা কাটা মুরগির মতোই ছটফট করে উঠে হৃদয়টা। ইচ্ছে করে সব কিছু ধ্বংস করে ফেলতে। ভেতরে যা হচ্ছে হোক, সেসবকে পাত্তা না দিয়ে আপাতত ওরুকে রামধমক দিয়ে শুধালো কৃতিক। কি হয়েছে, ভ্যাবা করছিস কেন? ওরু কাঁদতে কাঁদতে জবাব দেয়, আপা কল তুলছে না। এখানে আসার পর থেকে আপা কেমন যেন ব্যস্ত হয়ে গিয়েছে, এখন আবার কলটাও ধরছে না। পার্ট টাইম জব করলে ব্যস্ত হবে না তো কি হবে? মুখ টিপে টিপে বলল কৃতিক। কিছু বলছেন? না, তুই কান্নাকাটি অফ কর। তোর কান্নার আওয়াজ বিরক্ত লাগে। আমি কাঁদলেও আপনার বিরক্ত লাগে, হাসলেও বিরক্ত লাগে। করবোটা কি আমি? চুপ করে থাকবি।
ওরও তাই করলো, চুপ হয়ে বসে রইলো। এমনিতেই কৃতিকের সামনে কেঁদে ফেলেছে, এখন ভাবতেই কেমন লজ্জা করছে ওর। ও তো এতটাও বাচ্চা স্বভাবের মেয়ে নয়, যথেষ্ট স্ট্রং। ওর ভাবনার ছেদ ঘটে কৃতিকের আওয়াজে। আমি বের হয়ে আশেপাশে খুঁজে দেখছি, তুই থাক। ওরও একটু একটু হিচকি তুলে বলল, আমিও যাব, নিয়ে যান না। ম্যাকডোনাল্ডস ক্যাফেটেরিয়ার পার্কিং লটে গাড়ি পার্ক করে আশেপাশের রাস্তায় হাঁটছে কৃতিক আর অরু। ওভারসাইজ ডেনিমের পকেটে হাত ঠুকরিয়ে গা ছাড়া ভাব নিয়ে হাঁটছে কৃতিক। দেখে মনে হচ্ছে ওর মধ্যে চিন্তার লেশ মাত্র নেই। ওদিকে ওরও ভেবে পাচ্ছে না হসপিটালে না নিয়ে গিয়ে ওকে এখানে কেন নিয়ে এলো এই পাগল লোকটা। আপাতত হসপিটালে ওরও কয়েকবার জিজ্ঞাসা করছে আগ বাড়িয়ে, কিন্তু কৃতিকের সোজাসাপটা উত্তর, আশেপাশে খোঁজ, এখানেই পেয়ে যাবি। ওরও সেই তখন থেকে এদিক ওদিক হন্য হয়ে ছুটছে। সোডিয়ামের আলোয় যত দূর চোখ যায় কোনো মানুষ নেই। ক্যাফেটাও বন্ধ হয়ে গিয়েছে খানিকক্ষণ আগে, অথচ অনুর দেখা নেই। আচ্ছা, তোর পেটের মাঝখানের তিলটা কি আসল? যখন ছোট ছিলি তখন তো দেখিনি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় ওরু যখন অনুকে খুঁজতে খুঁজতে পাগল প্রায়, ঠিক তখনই কৃতিজ্ঞানী ব্যক্তিদের মতো ভাবুক হয়ে ছাপড়ে প্রশ্নটা করে বসে। এই মুহূর্তে কৃতিকের কথায় ওর গোপন তিলকের খবর জানায় অবাক হবে নাকি আহাম্মকের মতো প্রশ্ন করায় গিয়ে ঠাটিয়ে থাপ্পড় মারবে ঠিক বুঝে উঠতে পারল না। যত যাই হোক, বয়সে ওর চেয়ে দ্বিগুণ বড় কৃতিক। তবে কিছু তো কথা শোনানোই যায়, সেই উদ্দেশ্যে ঘুরে পেছনে এগিয়ে এলো অরু। তখনই উল্টো দিক থেকে ডাক পড়ল অনুর। অরু! ওরও চৌকিতে পেছনে চাইলো, দেখলো খুঁড়িয়ে খুঁড়িয়ে এদিকে এগিয়ে আসছে আপা। তার সঙ্গে লম্বা মতো একটা ভাইয়া অনুর হাত ধরে ওকে হাঁটতে সাহায্য করছে। অনুর ছোট্ট শরীরটা লোকটার শীতের কোট দিয়ে আবৃত। লোকটা কে, কি হয়, কেনই বা অনুর হাতটা শক্ত করে ধরে রেখেছে, সে সব নিয়ে এই মুহূর্তে এক বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই অরুর। ও শুধু দেখছে ওর আপা ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না ভালো করে। একদিক দিয়ে কৃতিক আর অরু এগিয়ে আসছে, অন্যদিক দিয়ে অনু আর প্রত্যয় আর কৃতিকের চোখাচোখি কথা আদান প্রদান হলো বোধ করি। কয়েক মুহূর্তের মধ্যে অরু ছুটে গিয়ে গলা জড়িয়ে ধরলো অনুর, উৎকণ্ঠা নিয়ে বলল, আপা, আমায় রেখে কোথায় গিয়েছিলি তুই? তোর চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম আমি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই অচেনা দেশে আমার আপন বলতে কেউ নেই। অরুর কথায় কৃতিকের মেজাজ অকস্মাৎ তেড়ে উঠল। এইটুকু সামান্য কথার রাগ লাগার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছে না কৃতিক। তবুও কয়েক মুহূর্তের জন্য চোখের রং বদলালো ওর, আবারও সেই ভয়ানক তীক্ষ্ণ চাহনি। পরক্ষণেই প্রত্যয়ের সাথে চোখাচোখি হওয়ার আবার তার দপ করে নিভে গেল। পাছে এসে জোড়া হলো ঠোঁট গলিয়ে একটা রহস্যময়ী কবুর হাসি, যে হাসিতে সামিল হলো স্বয়ং প্রত্যয়। ওরা যে কি মনে করে হাসলো সেটা কেবল ওরাই ভালো জানে। অ্যালকোহল আর ব্যথানাশকের সংমিশ্রণে তৈরি মলমটা হাঁটুর থেতলে যাওয়া ক্ষতস্থানে লাগাতেই চোখ মুখ খিচে মৃত আর্তনাদ করে ওঠে অনু। ব্যথা শিথিলের উদ্দেশ্যে অরু মলম লাগাতে লাগাতে ঠোঁট উঁচিয়ে সেখান থেকে আলতো করে ফু দিচ্ছে বারবার। হয়েছে অরু, এইটুকুনি তো ব্যথার মলম লাগাতে হবে না। অরু মুখের আদলে সিরিয়াস ভঙ্গিমা নিয়ে বলে, এইটুকুনি ব্যথা? দুই হাঁটু থেতলে জখম হয়ে গিয়েছে, কি করে এমন হলো বলতো? অরুর প্রশ্নে অনু নিজেও খানিকটা ভাবনায় ডুবে যায়। সত্যি তো, ব্যথা এটুকুনে হলেও আজকে সেভিয়ারের মতো লোকটা সময় মতো না এলে অনেক ভয়াবহ কিছু ঘটে যেতে পারত। ফার্স্ট ক্লাস কান্ট্রি হওয়ার দরুন আমেরিকান যেমন অনেক ভালো ভালো দিক আছে, তেমন ভালোর আড়ালে থাকা কুৎসিত দিকেরও অভাব নেই। আজ তেমনই একটা কুৎসিত ঘটনার সম্মুখীন হতে হয়েছে অনুকে। সন্ধ্যা রাতে শিফট শেষ করে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে অনু গিয়েছিল মায়ের কাছে হসপিটালে। মা আইসিইউতে ভর্তি, খুব একটা পাশে থাকতে হয় না, নার্সরাই খেয়াল রাখেন সর্বক্ষণ। তাই তো পার্ট টাইম জবটা অফারটা পেয়ে লুফে নিয়েছিল অনু। কে জানতো সেই জবই কাল হয়ে দাঁড়াবে এভাবে ওর সামনে। ক্যালিফোর্নিয়া আর সান ফ্রান্সিসকোর মাঝামাঝি এই স্টেটে পাবলিক ট্রান্সপোর্ট নেই বললেই চলে। এখানে পার্সোনাল গাড়িবিহীন চলাফেরা বড়ই দুরূহ ব্যাপার। ক্যাফেটেরিয়া থেকে হসপিটাল অবধি ছোটো মোটো একটা বাস স্টপেজ থাকলেও কৃতিকের নিরবিচ্ছিন্ন জনমানবহীন বাড়ি অবধি হেঁটে হেঁটে যেতে হয় অনুকে। যদিও প্রতিদিন সকালে কোম্পানির বরাদ্দকৃত গাড়িতে হসপিটালে যায় অনু, কিন্তু বিকেলে পার্ট টাইমের কারণে আর গাড়ি ড্রাইভারকে অযথা ঝামেলা দেয় না ও। বাস ধরে আর বাকিটা পথ হেঁটেই নিজেই বাড়িতে ফিরে যায়। আজও লাস্ট বাস ধরে কেবলই ক্যাফেটেরিয়ার সামনে স্টপেজে নেমেছিল অনু। তখন সন্ধ্যা রাত মাত্র।
তবুও পুরো রাস্তা জুড়ে শুনশান নিস্তব্ধতা বিরাজমান। অদূরে কোনো হাইওয়ে এক থেকে সাই সাই করে কাবার্ড ভ্যানের শব্দ ছাড়া টুকরো পাতা ঝরে পড়ার চুপচাপ আওয়াজটাও পর্যন্ত অনুপস্থিত। চারিদিকে কেমন গাছ ছমছমে পরিবেশ। অনু যত দ্রুত সম্ভব পা চালাচ্ছিল বাড়ির পথে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সেদিন ক্যাফেতে ঝামেলা করা গুন্ডা মতো সেই লোকটা। আজ আর একজন নয়, বরং কয়েকজন ছিল ওরা। সবগুলোই নেশার ঘোরে বোধ হয়ে আছে। লোকগুলো কেমন লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে আছে ওর পানে। সোডিয়ামের মৃদু আলোয় অনুর চোখ বড্ড বিশ্রী লাগলো সেই চাহনি। ওদের আক্রোশ দেখে মনে হচ্ছে ওরা অনুকে ধরার জন্যই ফাঁদ পেতে বসেছিল। তাছাড়া ওদের ইংরেজি অ্যাকসেন্ট ছিল পুরোপুরি অন্যরকম। শুনেই বোঝা যাচ্ছিল এরা আমেরিকান না, হতে পারে ব্রিটিশ। ব্রিটিশ শব্দটা মাথায় ঘুরতে অনুর শাড়ি দ্বারা বেয়ে বেয়ে যায় হিমধরা ঠান্ডা স্রোত। ব্রিটিশরা স্বাভাবিকের তুলনায় অধিক উগ্র মেজাজের আর প্রতিশোধ পরায়ণ হয়। তার মানে কি এরা রিভেঞ্জ নিতে এসেছে? কথাটা ভেবে অনু এক পা দুপা করে পেছাতে শুরু করে। তারপর আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে চোখ খিচে দৌড়াতে শুরু করে পথের উল্টো দিকে। একবার পেছনে তাকালে দেখতে পায় ওই বাজে লোকগুলো এখনও ওর পিছু ছাড়েনি, বরং স্বগতিতে ওকে ধরার জন্য ধেয়ে আসছে। পেছনে তাকিয়ে দৌড়াতে দৌড়াতে হুট করে পায়ের স্যান্ডেল ছিঁড়ে সামনের শুকনো পিচ ঢালা কাচের মতো ধারালো রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায় ও। তৎক্ষণাৎ দুই হাঁটুতে প্রচণ্ড ব্যথা পেয়ে মাগো বলে আর্তনাদ করে ওঠে অনু। হাঁটুর অবস্থা বেগতিক, তবু হাঁপাতে হাঁপাতে পেছনে ফিরে তাকিয়ে অনু দেখতে পায় লোকগুলো খুব কাছে চলে এসেছে আর দু পা এগোলে হয়তো ধরে ফেলবে ওকে। আর তারপর কি হবে? অনু কি আর কখনো বেঁচে ফিরতে পারবে? অজস্র দানা বাঁধা ভয়ের তোপে থর থর করে কাঁপছিল অনু। ঠিক তখনই ওর ডান হাতটা টান মেরে কেউ নিয়ে দৌড়াতে শুরু করলো। ওর 5 আঙুলের ভাঁজে নিজের 5 আঙুল ঝুঁকিয়ে সামনের দিকে দৌড়াচ্ছে লোকটা। অনু নিজেও তার সাথেই দৌড়াচ্ছে, তবে পায়ের ব্যথার কারণে তালে তালে মেলাতে পারছে না। কাম অন, আমি কোনো সিনেমার হিরো নই যে ওদের সাথে একা ফাইট করে আপনাকে বাঁচাবো। আপাতত দুজনার সেফটির জন্য আমাদের পালাতে হবে, পরে না হয় ওদের দেখে নেব। দৌড়াতে দৌড়াতে সামনে তাকিয়ে কথা বলছে লোকটা। রোদ লাইটের আলোয় ছুটতে থাকা লোকটাকে ভালো করে পরখ করলো অনু। মেরুন কালার শার্ট আর চোখে চিকন ফ্রেমের চশমা পরিহিত ফর্সা গরনের এই যুবককে ও চেনে। হ্যাঁ, সেদিন ক্যাফেতে এই লোকটাই ওকে বাঁচিয়েছিল ওই গরম কফিটার হাত থেকে। আর আজ আবারও বাঁচালো। কে এই লোক? কোনো এঞ্জেল নয় তো? না হলে বিপদের সময় কেন পাওয়া যায় তাকে? হালকা বাদামি চুলওয়ালা ক্লিন শেপ করা পাতলা গড়নের লোকটা দেখতে যতটা সুদর্শন, তার কণ্ঠস্বরটা তার থেকেও বেশি আকর্ষণীয় আর টিপ। অনুর ভাবনার ছেদ ঘটে লোকটার হ্যাচকা টানে। এই মুহূর্তে একটা উডেন হাউসের আড়ালে লুকিয়ে আছে ওরা। অল্প একটু জায়গায় দুজন খুব আটসাট বেঁধে দাঁড়িয়েছে। অনু চেষ্টা করছে লোকটার থেকে দূরত্ব বজায় রাখার, কিন্তু লোকটা নিজের অজান্তে শক্ত হাতে ওর কোমর চেপে ধরে সতর্ক দৃষ্টিপাত করে রাস্তার দিকে তাকিয়ে আছে। আর অনু তাকিয়ে আছে চশমার আড়ালে একজোড়া ধূসর মনির চোখের দিকে। এভাবেই বিনা বাক্যে শুধু শ্বাস প্রশ্বাস আদান প্রদানে কিছুক্ষণ সময় অতিবাহিত হয়। প্রত্যয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওর দিকে তাকিয়ে বলে, চলে গিয়েছে ওরা, আর রিস্ক নেই। চোখে চোখ পড়তেই অনু ধরা পড়ে যাওয়া চোরের মতো ওর চোখ থেকে তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। ব্যাপারটা ঠাউর করতে পেরে প্রত্যয় দুষ্টু হেসে হিসিয়ে বলল, হাউ সিনেম্যাটিক। সেসব কথা ভেবে আবারও এক চিলেতে লজ্জা মাখানো হাসি খেলে গেল অনুর ঠোঁটে। অনুর এমন উদ্ভট হাসির কারণ খুঁজে পায় না ওরু, তাই বিভ্রান্ত হয়ে বলে। অনু ভ্রু কুচকে নিজের পা থেকে অরুর হাতটা সরিয়ে দেয়। কমফোর্টার মুড়ি দিতে দিতে বলল, যা তো, ঘুমাবো। অরু নিজের ঠোঁট উল্টে বলে, আশ্চর্য, লজ্জা পাওয়ার কি হলো? আমি কি তোর শ্বশুর না ভাসুর? দেখতে দেখতে কখন যে কৃতিকের এই ছোট্ট ডুপ্লেক্স বাড়িটায় একটা মাস কাটিয়ে দিল টেরই পায়নি অরু। সময় যে কেন এত তাড়াতাড়ি চলে যায় কে জানে। ডাক্তার বলেছে আজমেরি শেখের ওপেন হার্ট সার্জারির প্রয়োজন, তবে এত বড় সার্জারির জন্য আজমেরি হক প্রস্তুত নন। দীর্ঘদিন সুচিকিৎসার অভাবে তার শরীরে বিভিন্ন জটিল সমস্যা দেখা গিয়েছে। সেগুলো ট্রিটমেন্ট চলাকালীন ওপেন হার্ট সার্জারি সম্ভব নয়। অন্যান্য শারীরিক সমস্যার উন্নতি হলে তবে বড় সার্জারি করানো যাবে।
তাই এই পুরো প্রসেসটায় 1 বছর বা তার বেশিও সময় লেগে যেতে পারে। অনু আর অরুর কিছুই করার নেই। মাকে সুস্থ করতে হলে ধৈর্য ধরতে হবে, কারণ দুনিয়াতে মা ছাড়া ওদের সত্যিকারের আপন বলতে। এর মাঝে অনু কৃতিককে অনুরোধ করেছে অরুকে যাতে একটি ছোটোখাটো ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দেয়, কারণ বছরের পর বছর তো পড়াশোনা বন্ধ করে রাখা সম্ভব নয়। অনু না হয় নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়েছে, তাই বলে কি অরুকেও দিতে হবে? অরু ভেবেছিল কৃতিক এক বাক্যে না করে দেবে, কিন্তু তেমন কিছুই হয়নি। উল্টে কৃতিক আগ বাড়িয়ে জিজ্ঞাসা করেছিল অরুর কোনো চয়েস আছে কিনা। গত 1 মাসে সব মিলিয়ে বড়জোর হলে 10 দিন মতো অরুর আর কৃতিকের দেখা হয়েছে। কৃতিক বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকে, কখন আসে কখন যায় সেটাও জানে না অরুরা। কৃতিক যখন হলরুমে বসে গেম খেলতো তখনই কেবল এক সময় বেখেয়ালে দেখা হয়ে যেত। এছাড়া কৃতিকের দেখা খুব একটা পায়নি অরু। মোদ্দা কথা, একই বাড়িতে থাকা সত্ত্বেও সম্পর্কের মতোই ওদের 3 জনের মাঝে ছিল বিশাল জড়তার প্রাচীর। কিন্তু এই প্রাচীর কতদিন স্থির থাকে কে জানে। কৃতিকের মতো বেপরোয়া আর একরোখা স্বভাবের মানুষের জন্য এই প্রাচীর ভেঙে ফেলা খুব কঠিন কিছু নয় বৈকি। ক্যালিফোর্নিয়ার এদিকে মাঘের আর পৌষের শীত বলে কিছু নেই। হাতে গোনা 2-3টে মাস ছাড়া বাকি সময়টাই শীতকাল এখানে। তার মধ্যে কখনো কখনো শীতকালকে সর্বশের বা হটিয়ে বর্ষাকাল নেমে আসে ধরণী জোরে। তখন শীত বর্ষা দুটোরই মিশ্রণে রাত দিন সমান হয়ে যায় এদেশে। আজ তেমনই একটা দিন। গত রাত থেকে বাইরে বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে। খানিক বাদে বাদে পশ্চিম আকাশে গুড়গুড়িয়ে মেঘ ডাকছে, আর দফায় দফায় এক পশলা বৃষ্টি। সূর্য না ওঠার দরুন ঠান্ডারাও যেন জেগে বসেছে একদম। এই আলো আধারি আবহাওয়ার মাঝেও অরুর মনটা আজ ভীষণ ভালো। কেনই বা ভালো থাকবে না? সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে ওর। আগামীকাল থেকে আবারও নতুন করে পড়াশোনার অধ্যায় শুরু হয়ে যাবে ওর জীবনে। না, নিজের জীবনের উপর যতটা অভিযোগ করেছিল ততটাও খারাপ নয় জীবনটা। সেই খুশিতে সকাল সকাল রান্না চড়িয়ে কিচেন কাউন্টারের উপর পা দুলিয়ে বসে বিশাল লম্বা বেনিটাকে হাত দিয়ে নাড়াতে নাড়াতে গুনগুনিয়ে গাইছে অরু। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কবে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ব্যাস এতটুকুই গেছিল। ও তখনই বাইরের কলিং বেলটা বাজ খায় আওয়াজ তুলে বেজে ওঠে। অরু লাফ দিয়ে কাউন্টার থেকে নেমে তাড়াহুড়ো করে গিয়ে দরজা খুলে দেখে বাইরে কেউ নেই, তবে ফ্রন্ট ইয়ার্ডে যে বেঞ্চিটা রয়েছে তার ওপর কিছু একটা রাখা। দরজার সামনে থেকে ছাতাটা কুড়িয়ে সেটা নিয়েই অরু বেঞ্চির কাছে এগিয়ে গেল। গিয়ে দেখলো তাজা টকটকে লাল গোলাপের একটা বুকে, তার মাঝখানে উইশ কার্ড। ফোটা ফোটা বাড়িধারা জমে ফুলগুলোকে আরও বেশি সতেজ দেখাচ্ছে। প্রথমে তাজা গোলাপ মুখ ডুবিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিল অরু। তারপর উইশ কার্ডটা খুলে পড়তে শুরু করলো, যেখানে গুটি গুটি ইংরেজি অক্ষরে লেখা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে জেকে স্যার ফ্রম এস। ব্যাস এতটুকুই। উইশ কার্ডটা পরে ভ্রু কুচকে ডুপ্লেক্স বাড়িটার দোতলার কর্নারের রুমটায় দৃষ্টি নিক্ষেপ করে অরু, যেখানে এই মুহূর্তে কৃতিক ঘুমিয়ে আছে। প্রায় 2 দিন পর কাল মাঝরাতে বাড়ি ফিরেছিল কৃতিক। রাতে যখন অরু পানি পান করতে নিচে নেমে আসে তখন দেখতে পায় কৃতিককে অন্ধকার রুমে কাউচের উপর বসে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে নিজের পায়ে নিজেই ব্যান্ডেজ করছে সে। ব্যান্ডেজ করা হয়ে গেলে গায়ে জামা কাপড়গুলো ওখানে ছুঁড়ে ফেলে দিয়ে খোঁড়াতে খোঁড়াতে নিজের রুমে চলে যায় কৃতিক। পরে অবশ্য অরু নিজেই কৃতিকের জামা কাপড়গুলো লন্ড্রিতে দিয়েছিল, কিন্তু ক্ষতি কী করে হলো সেটা আর জিজ্ঞাসা করার সাহস হয়ে ওঠেনি। দেখা গেল জিজ্ঞেস করতে গেলে উল্টে থাপ্পড় মেরে গাল লাল করে দিল। যেচে পড়ে মান সম্মান খোয়ানোর ইচ্ছে নেই অরুর। তার উপর কথায় কথায় যে অপমান সহ্য করে সেই ঢের। মনে মনে কথাগুলো ভেবে নিয়ে বুকে সমেত নিয়ে ঘরে চলে গেল অরু। বেলা যখন 10টা কি 11টা, বাইরে বৃষ্টি নেই, তবে কালো মেঘে ছেয়ে আছে চারিপাশ। তখনই একেবারে তৈরি হয়ে একটা ব্ল্যাক বেল্টের ঘড়ি হাতে পেঁচাতে পেঁচাতে নিচে নামলো কৃতিক। দেখেই মনে হচ্ছে বাইরে যাবে, তবে যাওয়ার আগে বাদ সাধে অরু। তাজা গোলাপের বুকেটা সামনে বাড়িয়ে দিয়ে একগাল হেসে বলে, হ্যাপি বার্থডে ভাইয়া। ভাইয়া শব্দটা উচ্চারণ করতে অরুর একটু কষ্টই হলো বইকি। কৃতিক কোনো প্রতিক্রিয়া করতে পারলো না। তার আগেই একের পর এক গগন কাঁপানো হাঁচি দিতে শুরু করলো ও। কৃতিক একাধারে হাঁচি দিয়েই যাচ্ছে। হাঁচি দিতে দিতে ওর নাকের ডগা লাল বর্ণ ধারণ করেছে। হুট করেই কৃতিকের এমন বিরূপ প্রতিক্রিয়ায় ওরও একটু ভড়কে যায়। ব্যস্ত ভঙ্গিতে বলে,
কি হয়েছে আপনার? ঠিক আছেন? কৃতিক হাঁচির মাঝখানে জবাব দেয়, ইডিয়েট, ওটাকে সরা। রোজে আমার অ্যালার্জি আছে। এগেন হাচ্ছু। প্রায় মিনিট 10 পর একটু স্বাভাবিক হয়ে কৃতিক যখন আবারও বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায়, তখনই দ্বিতীয়বারের মতো পিছু ডেকে উঠে অরু। কৃতিক বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলে, হোয়াট হ্যাপেন অরু? কি চাইছিস তুই? না মানে কোথাও যাচ্ছেন? ভার্সিটিতে যাচ্ছি, এক্সাম আছে। আর কিছু? এই মা, আপনি তো 30+ এখনো পড়াশোনা শেষ করতে পারেননি। আমার নয়, আমার স্টুডেন্টদের এক্সাম আছে। আর তুই কি ঘুরিয়ে বেঁচিয়ে আমাকে বয়সের খোঁটা দিলি? অরু সচকিত হয়ে এদিক ওদিক মাথা নাড়ালো, তবে এটা বুঝতে পারলো না এত ধন সম্পদ প্রতিপত্তি থাকা সত্ত্বেও কিসের অভাবে কৃতিক বিজনেস ছেড়ে চাকরি করে। শুনে রাখ, যদি দিয়েও থাকিস আমার লস নেই, বরং তোরই লস। দেখবি দিন শেষে তোর কপালেও একটা বুড়ো ভর জুটবে। অরু মুখ কাচুমাচু করে বলল, এভাবে কেন অভিশাপ দিচ্ছেন? কি ক্ষতি করেছি আপনার? কৃতিক একটু ব্যথাতর হাসি হাসলো, অতঃপর বলল, সিরিয়াসলি? আমার এজের কাউকে বিয়ে করাটা তোর কাছে অভিশাপের মতো? অরু মনে মনে বলল, অবশ্যই। আমি তো লিখন ভাইয়ের মতো ইমিডিয়েট সিনিয়র কাউকে বিয়ে করব। অরু চুপ হয়ে গিয়েছে দেখে কৃতিক ঘড়িতে নজর দিয়ে দ্রুত হাঁটা দিল। তখন আবারও দৌড়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো অরু। অরুর বলা একটু আগের কথায় কৃতিকের মেজাজ এমনিতেই তুঙ্গে, তার উপর এখন বারবার পথ আটকাচ্ছে মেয়েটা। কি চাইছে ও? রাগের তোপে দাঁত কটমট করতে করতে কৃতিক বলে, কি চাই? যাবি আমার সাথে? পকেটে করে নিয়ে যাব? উঠবি পকেটে? আয় তাহলে। অরু এদিক ওদিক মাথা নাড়ায়। মাথা গরম হয়ে আছে ওরু, রাস্তা ছাড়, নয়তো তোর ওই নরম গালে কষিয়ে একটা থাপ্পড় মারবো আমি, যেটা আমি দিতে চাচ্ছি না। অরু শুকনো ঢুক গেলে একটা প্যাকেট এগিয়ে দিল কৃতিকের মুখের দিকে। কৃতিক ভ্রুকুঞ্চিত করে বলল, কি এটা? অরু ভয়ে ভয়ে মাথা নিচু করে জবাব দেয়, পায়েস। আজ আপনার জন্মদিন, তাই জানেন আপা বলে আমার হাতের ডেজার্ট নাকি অমৃত। সম্পর্ক যেমনই হোক না কেন, আপনি তো আমার ভাইয়ের মতো, তাই না? অরুর বলা শেষ কথাটা তীরের ফলার মতোই মস্তিষ্কে গিয়ে আঘাত করলো কৃতিককে। ও চুপচাপ প্যাকেটটা হাতে নিল, অতঃপর 2 কদম এগিয়ে গিয়ে প্যাকেটটা ময়লার বিনে ফেলে দিয়ে চোয়াল শক্ত করে অরুর দিকে আগুন ছড়া দৃষ্টি নিক্ষেপ করে বলল, Shame on your fucking sympathy. তারপর হুড়মুড় করে বেরিয়ে গেল গেট ছাড়িয়ে। ওরও এখনও একই জায়গায় শটান দাঁড়িয়ে, না চাইতেও এভাবে বারবার অপমানিত হতে হয় কৃতিকের কাছে। কই অনুর সাথে তো এমন আচরণ করে না, শুধু ওর সাথেই কেন? ওর উপর কিসের এত রাগ কৃতিকের ভেবে পায় না ওরও। তাছাড়া ও তো কোনো সিম্প্যাথি দেখানোর জন্য ডেজার্টটা বানায়নি, বরং অনেকটা ভালোবাসা আর আন্তরিকতা থেকেই তো বানিয়েছিল। যেখানে ওর নিজেরই করুণা অপছন্দ, সেখানে ও কিনা কাউকে করুণা করবে, তাও আবার জায়ান কৃতিককে, যার করুণায় বেঁচে আছে ওরা। হাস্যকর। তাহলে কৃতিক আদতে কোন করুণার কথা বোঝালো? হোয়াট ডিড হি মিন? রাস্তার সাইডে স্থির দাঁড়িয়ে থাকা চেনা পরিচিত মার্সিডিজ গাড়িটা দেখেই বেশ অবাক হলো সায়র। মনে মনে ভাবলো, মাঝ রাস্তায় কৃতিক গাড়ি থামিয়ে করছেটা কি? আশ্চর্য। তৎক্ষণাৎ নিজের গাড়ির ব্রেক কষে রাস্তা পার হয়ে স্থির গাড়ির জানালায় বসে গ্লাসে আঙুল দিয়ে 2-3 বার টোকা দিল ও। ভেতর থেকে সায়রকে দেখতে পেয়ে জানালার কাছ নামিয়ে কৃতিক বলে, কি সমস্যা? অনেক সমস্যা। এই বলে গাড়ির ভেতর এসে বসে পড়ে সায়র। গাড়িতেই বসা মাত্রই কৃতিকের দিকে তাকিয়ে সায়র যা দেখলো তাতে আপাতত ওর চোখ কপালে। গাড়িতে ঢুকে সায়র দেখতে পায় কৃতিক আরাম করে বসে অন টাইম চামচ দিয়ে পায়েস খাচ্ছে। সায়র সন্দিহান চোখে দিয়ে ছোট ছোট করে বলল, তুই এই রাস্তার মাঝখানে পায়েস কোথায় পেলি? কৃতিক খেতে খেতে বাম হাত উঁচিয়ে পেছনে ডাস্টবিনটার দিকে দেখিয়ে দিল। কৃতিকের কথায় সায়র চোখ মুখ কুঁচকে ফেলল, অবিশ্বাসের সুরে বলল, কি, তুই ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছিস? কৃতিক ওপর নিচ মাথা নাড়ালো। ছি কৃতিক, ছি, তুই এখনো এতটাও অসহায় যাসনি যে ওখান থেকে খাবার তুলে খেতে হবে তোর। আমরা এখনো আছি কি করতে? বাই দ্য ওয়ে, আমাকে একটু দে, ইটস লুক ইয়াম্মি। সরি ব্রো, এটার একটা চিমটি ভাগও আমি কাউকে দিতে রাজি নই, ইভেন কোনো দিনও না। পুরোটা আমার।
তারপর বিড়বিড়িয়ে অস্পষ্ট সুরে বলল, ও পুরোটাই আমার, অনলি মাইন। সায়র বোঝার চেষ্টা করে বলল, তুই আবার ডেজার্টের প্রতি এতটা আপসেট কবে হলি? কৃতিক মনে মনে বলল, ঠিকই বলেছিস, শি ইজ মাই ডেজার্ট। এটা বলতে গিয়ে এক চিলতে মৃদু হাসি খেলে গেল ওর ডার্ক ব্রাউন ঠোঁট জুড়ে। তারপর আবারও তলিয়ে যায় গভীর ভাবনায়। আনমনে বিড়বিড়িয়ে বলে, তোর বাবা ঠিকই বলে হার্টবিট, তোর রান্না করা ডেজার্ট অমৃত। কৃতিকের কথায় টোন ধরতে পারছে না সায়র। ও কখনোই এতটা নরম সুরে ঠোঁটে হাসি রেখে কথা বলতে দেখেনি কৃতিককে। জায়ান কৃতিক অলওয়েজ স্ট্রং থাকতে পছন্দ করে, উইক বিহেভিয়ার ওর দ্বারা হয় না। তাহলে হুট করে হলোটা কি ভাবছে সায়র। একমাত্র ড্রাঙ্ক হলে এমন আচরণ করে কৃতিক, তাই উদগ্রীব হয়ে সায়র শুধালো। আরে ওকে বড়। কৃতিক কুটিল হেসে জবাব দেয়, One day you'll meet someone, Sayer, and it will literally take your breath away. সায়র ওর কথার আগামাথা কিছুই বুঝে উঠতে পারলো না। কার কথা বলছে ও, কেনই বা বলছে? আগে তো কখনো বলেনি। ইভেন প্রেম ভালোবাসা এই সমস্ত কথা শুনলেও রেগে মেগে আগুন হয়ে যেত যে মানুষটা, তার হঠাৎ হলোটা কি আজ? চোখেতে প্রশ্ন ছুড়ল সায়র। বড়, ওই ডেজার্টে কিছু মেশানো ছিল না তো? কৃতিক জবাব দেয় না, শুধু বাঁকা হেসে গাড়ি স্টার্ট দিতে দিতে আনমনে বলে, সন্ধ্যা হতে না হতেই ঝুম বৃষ্টি নেমেছে আকাশ বাতাস ছাপিয়ে। বাড়িতে বিদ্যুৎ নেই, মোম জ্বালিয়ে রেখেছে অনু একটু আগেই কল দিয়ে জানিয়েছে বৃষ্টিতে হসপিটালে আটকা পড়েছে ও, চিন্তা না করতে। মাত্রই কথা শেষ করে উপরে চলে যাচ্ছিল, তখনই গেট খুলে ভেতর ঢুকে বৃষ্টিতে ভিজে থুবু হয়ে যাওয়া কৃতিক। মোমের আলোয় থরথর করে কাঁপতে থাকা কৃতিককে দেখে মায়া হলো ও এগিয়ে গিয়ে কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করতে চাইল, কিন্তু তখনই সকালের সেই অপমানের কথা মনে পড়তে আবারও পিছু হেঁটে পা বাড়ালো নিজের ঘরের দিকে। তবে 2 পা সিঁড়ির দিকে এগোতেই পেছন থেকে কাট আওয়াজে ভেসে এলো কৃতিকের। দেখেছিস শীতে কাঁপছি, তবুও টাওয়েল এগিয়ে না দিয়ে চলে যাচ্ছিস? আক্কেল কি পানির সাথে গুলে খেয়েছিস? একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, নিয়ে আসছি। উপর থেকে টাওয়াল নিয়ে এসে চেহারা একটু রাগি ভাব করে এগিয়ে যায় কৃতিকের কাছে। টাওয়াল দেওয়ার জন্য হাত বাড়াতেই কৃতিক খপ করে হাত সহ টাওয়ালটা ধরে নেয়। তারপর ওর হাত দিয়ে নিজের মতো করে চুল মুছতে থাকে। আরে রে, কি করছেন? লাগছে তো হাতে। খাওয়ার খোটা দিচ্ছেন? তুই আমার সব সম্পত্তি খেয়ে ফেললেও সেটা দেব না। কি বললেন? কথার পিছে কৃতিক কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজা ঠেলে এলিসা, অর্ণব, সায়র, ক্যাথলিন সবাই এক সুরে চেঁচিয়ে উঠে বলে, সারপ্রাইজ। ওদিকে কারো উপস্থিত টের পেতেই ওরুকে এক ছটকায় দূরে সরিয়ে দেয় কৃতিক। মেঝেতে ছিটকে পড়ে, আর্তনাদ করে বলে ওঠে, আমার কোমর। কৃতিকদের ডুপ্লেক্স বাড়িটা অত্যাধুনিক হলেও পরিধিতে খুব একটা বড় নয়। নিচ তলায় হল আর গ্যারেজ ছাড়া আলাদা কোনো শোবার ঘর নেই, আর উপরতলায় একটা মাস্টার বেডরুম যেটা কৃতিকের নিজের, অন্যটা গেস্ট রুম সেখানে আপাতত অরোরা থাকে। এছাড়া একটা রুম রয়েছে, সেটা কৃতিকের ব্যক্তিগত জিমনেশিয়াম। তবে এই পুরো বাড়িতে সব থেকে যেটা সুন্দর তা হলো 2 সাইডে 2টো টানা ছাদ বারান্দা, আর তার একটাতে রয়েছে মিনি সাইজের একটা সুইমিং পুল। ওই 2-3টা বাথটবের সমান পানি হবে আর কি। মূলত এটা ব্যবহারের থেকে সৌন্দর্য বর্ধনের জন্য বেশি তৈরি করা হয়েছে। সন্ধে রাতে ফ্রাগ্রেন্স মোমের লালচে আলোতে পুলের অগভীর নীল পানিটুকু ঝিলমিল করছে। দেখলে মনে হবে কোনো জাদুকরী তন্ত্রমন্ত্রের ফল। তাতেই আপাতত পা ডুবিয়ে বসে আছে অ্যালিসা, অর্ণব, সায়র আর ক্যাথলিন। যদিও বাইরে হুহু ঠান্ডা, তবে সেটাই উপভোগ করছে ওরা। এলিসা, অর্ণব আর সায়র হলো কৃতিকের বেস্ট ফ্রেন্ড। পরিবারও বলা চলে। ওদের সবার জীবনে কোনো না কোনো অপূর্ণতা দিয়ে ঘেরা। 4 জনেই পিছু টানবিহীন ছন্নছাড়া মানুষ। সোজা পথে না হেঁটে আঁকাবাঁকা পথের অ্যাডভেঞ্চারাস শিহরণ পেতেই বেশি পছন্দ করে ওরা। সামনে থেকেই সব কিছু স্বাভাবিক মনে হলেও 4 জনের জীবনে এক একটা গোলক ধাঁধা, আর সে কারণে হয়তো ওরা সোলমেট। দীর্ঘদিনের বন্ধুত্ব ওদের। কৃতিক এখনও ভেবে পায় না ওর মতো একঘুয়ে বদমেজাজি রাগচোটা মাথা গরম ছেলের সাথে ওরা এতগুলো বছর কীভাবে কাটিয়ে দিল, তা উইদাউট এনি কমপ্লেইন। ছাদ বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে মেঘলা আকাশের পানে এক নাগারে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে কৃতিক। সেদিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ক্যাথলিন হলো অ্যালিসার কাজিন। বয়সে ওদের থেকে বেশ ছোটই,
অনুর বয়সে হবে হয়তো, তবে কেন যেন কৃতিকের প্রতি ওর অন্যরকম দুর্বলতা। ওর কোনো বাইক রাইড কম্পিটিশন মিস করে না ক্যাথলিন। এছাড়া বাইক রেসিং ফ্যান ক্লাবের টপ ফ্যান ব্যাজে ওর দখলে, আর সেখানে কৃতিক থাকে সবসময় নাম্বার 1 ট্রেন্ডিংয়ে। মোট কথা রাইডার জেকের খুব বড় ভক্ত ক্যাথলিন।